গল্পের শুরুটা হয় এক দম্পতিকে নিয়ে। সাশা এবং তার স্বামী দুজনেই রক ক্লাইম্বিং বা পাহাড়ে চড়া খুব পছন্দ করেন। তারা নরওয়ের একটি খাড়া পাহাড় জয় করতে চান যা অত্যন্ত দুর্গম। সাশার স্বামী এটি আগে একবার করেছেন, কিন্তু সাশা বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এবার তিনি জেদ ধরেছেন যে এই চূড়ায় তিনি উঠবেনই। এই খাড়া পাহাড়ে চড়ার জন্য তাদের কাছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এমনকি ঝুলন্ত ক্যাম্পও আছে যাতে ক্লান্ত হয়ে পড়লে নিচে নেমে আসতে না হয়, বরং মাঝপথেই বিশ্রাম নেওয়া যায়। সকাল হতেই সাশা নিজের তাঁবু গুছিয়ে পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করেন, কিন্তু বারবার একটি নির্দিষ্ট পয়েন্টে এসে তিনি আটকে যান এবং নিচে পড়ে যান। তার স্বামী তাকে বোঝানোর চেষ্টা করেন যে একটু বিরতি নেওয়া উচিত, কিন্তু সাশা জেদ ধরে বসেছিলেন। এদিকে ঝড়ও আসতে চলেছিল। প্রচণ্ড আবেগের বশে সাশা তখন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন তার স্বামী তাকে অনেক বুঝিয়ে সেখানে তাঁবু খাটান এবং তারা বিশ্রাম নিতে শুরু করেন। তারা সিদ্ধান্ত নেন যে ঝড় থেমে গেলে আবার চেষ্টা করবেন। বাধ্য হয়ে সাশা রাজি হন ঠিকই, কিন্তু তার জেদ কমছিল না। তার স্বামীর মনে হচ্ছিল আজ কোনো এক অমঙ্গল হতে চলেছে। তার বুক কাঁপছিল। নিজের লাকি কম্পাসটি দেখার সময় এক মুহূর্তের জন্য তার মনে হল যেন এটাই তার শেষ যাত্রা বা শেষ পাহাড় জয়। কিন্তু তিনি সেই চিন্তা ঝেড়ে ফেলেন। কিছুক্ষণ পরেই ঝড় আরও ভয়াবহ রূপ নেয় এবং সেখানে ঝুলে থাকা অসম্ভব হয়ে পড়ে। তার স্বামী বুঝতে পারেন তাদের নিচে নামতে হবে, নতুবা প্রাণ যাবে। অনেক কষ্টে তিনি সাশাকে বোঝান যে এখন আমাদের নিচে যাওয়া উচিত। এই পাহাড় কোথাও যাচ্ছে না, কালও এখানেই থাকবে। তুমি কাল এসে আবার চড়ো। সাশা রাজি হচ্ছিলেন না, কারণ নিচে গেলে তার সব কষ্ট বৃথা যাবে। কিন্তু টমি, স্বামী, কথা দেন যে আগামীকাল তিনি নিজেই তাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত তুলে দেবেন যাতে সাশা তার বাকি শক্তি পাহাড়ের উপরের অংশ জয়ের জন্য জমা রাখতে পারেন। অনেক কষ্টে সাশা রাজি হন এবং তারা তাঁবু গুছিয়ে নিচে নামার চেষ্টা শুরু করেন। ঝোড়ো হাওয়া খুব তেজ ছিল এবং অন্ধকারে ঝুলে থেকে নামা খুব কঠিন হয়ে পড়ছিল। এরই মধ্যে পাহাড় ধসে পাথর নিচে পড়তে শুরু করে। টমি খুব ভয় পেয়ে যান এবং আগে সাশাকে নিচে নামতে বলেন। সাশা নিচে নেমে একটি বড় পাথরের আড়ালে আশ্রয় নেন, কিন্তু তার স্বামী বাঁচতে পারেন না। বড় বড় পাথর তার ওপরে এবং তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এই সময় তার সেফটি রোপ বা দড়িটি ছিল সাশার হাতে। সাশা নিজের দড়িটিও শক্ত করে ধরেছিলেন, কিন্তু একবারে দুজনকে বাঁচানো তার পক্ষে সম্ভব ছিল না। যদি তিনি তার স্বামীকে ধরে রাখতেন তবে উপর থেকে আসা পাথরে সাশাও আঘাত পেতেন এবং দুজনেই মারা যেতেন। উপর থেকে তখন তার স্বামী কোনো শব্দ করছিলেন না। সাশা বুঝতে পারছিলেন না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। তার মনে হচ্ছিল হয়তো তিনি অজ্ঞান, উদ্ধার করলে বেঁচে যাবেন, আবার এমনও হতে পারে তিনি মারা গেছেন। এমন অবস্থায় সাশার কি নিজের জীবন বাঁচানো উচিত নয়? সিদ্ধান্ত নেওয়ার জন্য তার কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। শেষ পর্যন্ত তিনি পাথরে বুক বেঁধে স্বামীর দড়িটি ছেড়ে দেন। ফলে তার স্বামী পাহাড়ের নিচে পড়ে যান এবং সেখানেই তার গল্প শেষ হয়। স্বামীর দড়ি ছাড়ার পর সাশার নিজের হারনেসও খুলে গিয়েছিল, তিনিও প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোমতে পাথর আঁকড়ে ধরে বেঁচে যান। এরপর কি হয়েছিল তা দেখানো হয়নি। দৃশ্যটি 5 মাস পরের। সাশা এখন নিজের বাড়িতে, কিন্তু তিনি ভীষণ বিষণ্ণ এবং অপরাধবোধে ভুগছেন যে তার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর থেকে তিনি পাহাড় জয় করা ছেড়ে দিয়েছেন এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই অপরাধবোধ তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। এখন তিনি সিদ্ধান্ত নেন এমন এক অ্যাডভেঞ্চারে যাবেন যেখানে তিনি একা থাকবেন এবং নিজের জন্য নতুন স্মৃতি তৈরি করবেন। আগে সব অ্যাডভেঞ্চার তিনি স্বামীর সাথে করেছিলেন এবং সেই স্মৃতিগুলোই তাকে আটকে রাখছিল। পাহাড়ে চড়ার নেশা তার কেটে গেছে, কিন্তু স্বামীর সেই লাকি কম্পাসটি এখনও তার কাছে আছে। সাশা একটি জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করেন। সেখানে একজন ফরেস্ট অফিসার তাকে সতর্ক করেন যে একা জঙ্গলে না যেতে। জঙ্গলে অনেক খুনি পশু আছে এবং অনেক মানুষ যারা ভেতরে যায় তারা আর ফিরে আসে না। অফিসার তাকে নিখোঁজ ব্যক্তিদের পোস্টারও দেখান। কিন্তু সাশা কিছু শুনতে রাজি ছিলেন না। তিনি রেজিস্ট্রেশন করে বেরিয়ে পড়েন। কিছু দূর যাওয়ার পর একটি দোকান পান যেখান থেকে প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। সেখানে দুটি ছেলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে।
তখনই সেখানে বেনের এন্ট্রি হয়, যে সেখানে মাংস সরবরাহ করতে এসেছিল। সে গুন্ডা দুটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং সাশাকে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বরূপ সাশা তার কাছ থেকে ড্রাই মিট বা শুকনো মাংসের প্যাকেট কিনে নেন, যা বিপদে কাজে লাগতে পারে। সাশা যখন নিজের গাড়িতে বসেন, দেখেন হঠাৎ গাড়ির জিপিএস খারাপ হয়ে গেছে। তিনি অবাক হন, কারণ একটু আগেও এটি ঠিক ছিল। বেন তার নিজের গাড়িতে বসেছিল। সাশাকে চিন্তিত দেখে সে কারণ জিজ্ঞেস করে। সাশা সমস্যার কথা জানালে বেন তাকে একটি রোড ম্যাপ দেয়। এটি জঙ্গলের ম্যাপ ছিল। ম্যাপে সে দুটি রাস্তা দেখায়, একটি খুব সহজ যা দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, অন্যটি খুব কঠিন এবং লম্বা। তবে কঠিন রাস্তার সুবিধা হল সেখানে অনেক অ্যাডভেঞ্চার এবং সুন্দর দৃশ্য দেখা যাবে। বেন বলে, পছন্দ তোমার, কোন পথে যাবে? সাশা তাকে ধন্যবাদ জানিয়ে লম্বা রাস্তাটিই বেছে নেন, কারণ তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। রাত হলে তিনি পথেই ক্যাম্প করেন। কিন্তু সেখানেও সেই ছেলেগুলো চলে আসে যারা দোকানে তাকে তং করছিল। সাশা তখন নিজের গাড়িতে গিয়ে দরজা লক করে দেন। ছেলেরা কোনো সাড়া না পেয়ে ফিরে যায় এবং সাশা শান্তিতে ঘুমান। সকালে তিনি একটি ছোট নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর নদীর তীরে পৌঁছালে তিনি কিছু অদ্ভুত জিনিস দেখেন। সেখানে অনেক মানুষের জিনিসপত্র এবং ছবি পড়েছিল। এগুলো সেই সব মানুষের যাদের ছবি তিনি ফরেস্ট স্টেশনে নিখোঁজ পোস্টারে দেখেছিলেন। তবে তিনি সেগুলোতে খুব একটা মনোযোগ দেন না। ক্লান্ত হয়ে তিনি সেখানেই তাঁবু খাটান এবং ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর এক অজানা শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হল তার আশেপাশে কেউ আছে। বাইরে বেরিয়ে দেখেন কেউ তার ব্যাগ চুরি করে পালিয়ে গেছে। এই সময় তাঁবুর ভেতরে যাওয়ার সময় তিনি দেখেন সেখানে একটি বিশাল সাপ। ভয়ে তিনি পিছিয়ে আসেন। সাপের কারণে তিনি জিনিসপত্র গোছাতে পারছিলেন না, তাই নৌকা নিয়ে ফিরে যেতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি পুরনো ক্যাম্প দেখতে পান। ব্যাগ না থাকায় তার কাছে বেঁচে থাকার কোনো সরঞ্জাম ছিল না, তাই সাহায্য পাওয়ার আশায় তিনি সেখানে যান। সেখানে গিয়ে তিনি খুব খুশি হন, কারণ এটি সেই বেনের ক্যাম্প ছিল যার সাথে আগে দেখা হয়েছিল। বেন তাকে স্বাগত জানায় এবং আশ্বস্ত করে। সাশা তার ব্যাগ হারানোর কথা বললে বেন বলে কোনো বন্য পশু হয়তো নিয়ে গেছে। বেন তাকে মাছ গ্রিল করে খাওয়ায় এবং তাদের কথাবার্তা শুরু হয়। বেন জিজ্ঞেস করে সে কতদিন ধরে হাইকিং করছে। সাশা নিজের আসল পরিচয় লুকিয়ে যান যে তিনি মাউন্টেন ক্লাইম্বার ছিলেন। কিন্তু বেন নিজেই যখন বলে যে সে জানে সাশা পাহাড় জয় করতেন, তখন সাশা অবাক হন। এই পর্যায়ে সাশা ভয় পেতে শুরু করেন, কারণ বেন তার সম্পর্কে অনেক কিছু জানত। সাশা বুঝতে শুরু করেন বেন আসলে তার বন্ধু নয়, শত্রু। সে সাশাকে শিকার বানাতে চায়। গাড়িতে বেনের আসার সাথে সাথে জিপিএস নষ্ট হওয়া, বেনের কঠিন রাস্তার কথা বলা, নিখোঁজ ব্যক্তিদের পোস্টার, সবই এখন তার কাছে পরিষ্কার হতে থাকে। সাশা নিশ্চিত ছিলেন না, কিন্তু তখনই বেন তার হারানো ব্যাগটি সামনে এনে ফেলে দেয়। সাশা বুঝতে পারেন তার আশঙ্কাই ঠিক ছিল, বেন তাকে পরিকল্পনামাফিক ফাঁদে ফেলেছে। বেন একটি ক্রসবো, ধনুক জাতীয় অস্ত্র, নিয়ে আসে এবং একটি স্পিকার অন করে দেয়। সে বলে, এই গান শেষ হওয়ার মধ্যে তুমি যত দূরে পারো পালাও, আমি তোমাকে শিকার করব। এটাই আমার প্রিয় খেলা। ব্যাগে আমি কিছু সরঞ্জাম রেখেছি যা তোমার কাজে আসবে, কিন্তু মনে রেখো তুমি বেশি দূর যেতে পারবে না। সাশা দেরি না করে ব্যাগ নিয়ে পালান এবং নৌকা নিয়ে পালানোর সময় ভুল দিকে মোড় নেন। সামনে একটি জলপ্রপাত ছিল যেখান থেকে তিনি নিচে পড়ে যান। তার নৌকা হাতছাড়া হয় এবং তিনি আহত হন। নদী থেকে উঠে কাপড় পাল্টে তিনি যখন আবার দৌড়ানো শুরু করেন, তখন একটি পরিবারের আর্তনাদ শুনতে পান। সেই শব্দের দিকে গিয়ে দেখেন সেখানে একটি ফোন রাখা আছে এবং তাতে একটি ভিডিও চলছে। একটি পরিবার যারা সাশার মতোই এখানে ঘুরতে এসে বেনের শিকার হয়েছিল। বেন এই ফোনটি একটি ফাঁদ হিসেবে রেখেছিল এবং নিজে আড়ালে দাঁড়িয়েছিল। ভিডিও দেখে সাশা বুঝতে পারেন এরা সেই মানুষ যাদের নিখোঁজ পোস্টার তিনি দেখেছিলেন। বেন অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ। বেন আড়াল থেকে ক্রসবো দিয়ে তীর ছোঁড়ে, কিন্তু সাশা নিচে বসে পড়ায় বেঁচে যান। সাশা নিজেকে বাঁচাতে পাহাড়ের উপরের দিকে দৌড়াতে থাকেন এবং বেন অনবরত তীর ছুটতে থাকে। এক পর্যায়ে বেনের শেষ তীরটি সাশার পায়ে লাগে।
তিনি আহত হয়ে নিচে পড়ে যান এবং শেষমেশ নদীতে গিয়ে পড়েন। পাথরে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। নিজের প্রাণ বাঁচাতে তিনি কোনোমতে সচেতন থাকেন এবং তীব্র স্রোত থেকে নিজেকে তীরে নিয়ে আসেন। সাশার হাতে তখন বেনের সেই ফোনটি ছিল। তিনি ভেবেছিলেন উদ্ধারকারীদের ডাকবেন, কিন্তু কপাল খারাপ যে ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন, খাবার খান এবং আবার পালাতে শুরু করেন কারণ বেন তার পিছু ছাড়েনি। তিনি দুই পাহাড়ের মাঝখান দিয়ে পালাচ্ছিলেন এবং পরে পাহাড়ের উপরে উঠে যান যাতে বেনের জন্য তাকে লক্ষ্য করা কঠিন হয়। দূরবীন দিয়ে তিনি দেখেন বেন খুব কাছেই আছে। বেন এই জঙ্গল খুব ভালো করে চিনত এবং শর্টকাট দিয়ে সাশার আগেই পৌঁছে যেত। বেন সাশাকে দেখে ফেলে এবং সাশা ভয় পেয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়েন। বেন তাকে খুঁজে পায় না এবং এবারের মতো তার প্রাণ বেঁচে যায়। বেন চলে যাওয়ার পর সাশা চুপি চুপি বেনের ক্যাম্পে পৌঁছে যান। তার মনে হয়েছিল বেন হয়তো নিজের ক্যাম্পে সতর্ক থাকবে না, কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হন। বেন খুব শান্তিতে গোসল করছিল, যেন তার কোনো তাড়া নেই। সাশা খুব সাবধানে পানিতে নেমে বেনের নৌকার কাছে পৌঁছান যাতে সেটি নিয়ে পালাতে পারেন। কিন্তু এখানে একটি টুইস্ট উন্মোচিত হয়। এটিও বেনের একটি পরিকল্পনা ছিল। সে জানত যে মানুষ ভাবে শত্রুর ক্যাম্পে লুকিয়ে থাকা নিরাপদ, তাই সে সেখানেও ফাঁদ পেতে রেখেছিল। সাশা সেই ফাঁদে আটকে যান এবং বেন তাকে পানি থেকে টেনে তোলে। সাশা তখন তার ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে বেনের চোখে মারেন এবং পালানোর চেষ্টা করেন। কিন্তু বেন দ্রুত নিজেকে সামলে নিয়ে সাশার ওপর ক্রসব তাক করে এবং সাশাকে পেপার স্প্রে ফেলে দিতে বাধ্য করে। বেন তাকে মারেনি, যা দেখে সাশা অবাক হন। বেন হাসতে হাসতে বলে, এটি কোনো খেলা নয়, এটি একটি রীতি। সে সাশাকে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং বলে, শর্টকাট বা সহজ রাস্তাটি তোমারই বেছে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি নিজে কঠিন রাস্তাটি বেছে নিয়ে এখানে এসেছ। তাই যা হচ্ছে তার জন্য তুমিই দায়ী। রাতে বৃষ্টির মধ্যে সাশা অসুস্থ হয়ে পড়েন, কিন্তু বেন দয়া দেখায় না। বেন জানায় সে এমন এক আদিবাসী গোষ্ঠীর মানুষ যারা অনেক কষ্ট সহ্য করে নিজেদের শিকারী হিসেবে গড়ে তোলে। তারা কষ্ট সহ্য করার পর নিজেদের দাঁত ঘষে ধারালো করে যাতে শিকারকে ছিঁড়ে খেতে পারে। সাশা বুঝতে পারেন বেন একজন নরখাদক। পরের দিন সকালে বেন সাশাকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় জানায় যে সাশার এখানে আসা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। ফরেস্ট স্টেশনে সাশার নাম দেখার পর থেকেই সে সাশাকে নিয়ে রিসার্চ শুরু করেছিল। সে সাশাকে খোঁচা দিয়ে বলে যে সে তার স্বামীকেই মেরে ফেলেছে। সাশা বেনের বোটের একটি মেটাল রড তোলার চেষ্টা করেন, কিন্তু বেন দেখে ফেলে এবং রাগে সাশাকে পানির মধ্যে ফেলে দেয়। দড়ি দিয়ে বেঁধে সে সাশাকে পানির তলা দিয়ে টেনে নিয়ে যায়। গন্তব্যে পৌঁছালে সাশার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বেন তাকে একটি গুহার ভেতরে নিয়ে যায় যেখানে সাশা আঁতকে ওঠেন। সেখানে নিখোঁজ ব্যক্তিদের মৃতদেহ ঝুলছিল যাদের গায়ে লবণ মাখানো ছিল। বেন এই মৃতদেহগুলো শুকিয়ে তার মাংস হিসেবে বিক্রি করত। সাশা বুঝতে পারেন তিনি যে মাংস খেয়েছিলেন তা মানুষের ছিল। বেন তাকে বলে যে তাদের বিশ্বাস অনুযায়ী কারোর আত্মা নিজের কাছে রাখতে হলে তার লিভার, কলিজা খেতে হয়। বেন এমনকি তার নিজের মায়ের মৃতদেহ দেখায় এবং বলে যে সে তার মায়ের লিভার খেয়েছিল। সে সাশাকে বলে, তুমি খুব সাহসী, তোমার আত্মা আমার পছন্দ হয়েছে, তাই আমি তোমার লিভার খাব। বেন যখন ছুরি নিয়ে সাশার লিভার কাটার জন্য কাছে আসে, সাশা বেনের কানে জোরে কামড় দেন এবং দড়ি ছিঁড়ে পালিয়ে যান। সাশা পানিতে ঝাঁপ দেন কিন্তু পরে বুঝতে পারেন তার দড়ি এখনও বেনের সাথে বাঁধা। তিনি একটি পাথর দিয়ে দড়িটি কাটেন। বেন পাহাড় থেকে পড়ে গিয়ে পাথরে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। সাশা তাকে পাথর মেরে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই বেনের জ্ঞান ফেরে এবং সে সাশার গলা টিপে ধরে। সাশা যখন মৃতপ্রায়, তখন বেন হঠাৎ তাকে ছেড়ে দেয় এবং তাকে সুস্থ করার চেষ্টা করে। সাশা সুযোগ বুঝে বেনকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং একটি পাথর দিয়ে বেনের পা ভেঙে দেন। যন্ত্রণায় বেন কাতরাতে থাকে। সাশাও খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং কয়েক কদম গিয়ে সেখানেই শুয়ে পড়েন। রাত হয়ে যায় এবং দুজনে কিছুটা দূরত্বে শুয়ে থাকেন। বেনের হাতে ছুরি থাকলেও সে জানত এখন সাশার শক্তি বেশি। সাশা এবার বেনকে তার গল্প শোনানো শুরু করেন। তিনি বলেন যে পাহাড়ের চূড়ায় ঝুলে থাকার জেদটি তার ছিল এবং নিজের প্রাণ বাঁচাতে তিনি জেনেশুনেই স্বামীর দড়ি ছেড়ে দিয়েছিলেন।
আজ পর্যন্ত তিনি জানেন না তার স্বামী তখন বেঁচে ছিলেন নাকি মারা গিয়েছিলেন, কিন্তু এই গিল্ট বা অপরাধবোধই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরদিন সকালে সাশা বেনের সাথে একটি চুক্তি করেন। গল্পটি এখানে